রাজধানীতে চলতি রাস্তায় বাস থামিয়ে যাত্রী ওঠানামা করানো হচ্ছে হরহামেশাই। বাড়ছে যানজট, নিয়ন্ত্রণহীন ট্রাফিক ব্যবস্থা। আমি যদি ওখানে দাঁড়াই তাহলে বাসটা আমি ওখান থেকে গাড়িতে উঠতে পারবো না। এখানে সবাই দাঁড়িয়ে আছে তাই আমিও দাঁড়িয়ে আছি। শাহবাগ থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত তেমন সুনির্দিষ্ট বাস স্ট্যান্ড নাই, যে কারণে মানুষ গন্তব্যে যাওয়ার জন্য বিভিন্ন জায়গায় যত্রতত্র দাঁড়িয়ে যায়। ট্রাফিক ব্যবস্থায় আধুনিকায়ন দরকার বলছে কর্তৃপক্ষ। সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহারেই সমাধান সম্ভব, মন্তব্য বিশেষজ্ঞের। সিস্টেম ডেভেলপমেন্টের মাধ্যমে কিন্তু অনেক সমস্যা সমাধান করা সম্ভব। যেটুকু আসে রিসোর্স সেটুকু কাজে লাগায় আমরা যদি নিয়মের মধ্যে আনতে পারি তাহলে আমরা আশা করি এই সার্ভিসগুলো অবশ্যই ভালো হবে। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময়ে সঙ্গে আছি আমি হাফসাতুন নেসা এবং আমি ওয়াহিদা স্বপ্না। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানীর ডেমরায় একটি জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। ডিসেন্ট, অ্যামিকো সহ 28টি কোম্পানির ওষুধ 72 ঘন্টার মধ্যে উৎপাদন বিপণন বন্ধের নির্দেশ। বাস্তবায়নের জন্য ওষুধ প্রশাসনকে কঠোর হবার তাগিদ। পরিকল্পিতভাবে সিকিউরিটি কোম্পানিতে চাকরি নিয়ে গার্মেন্টস ব্যাংকে ডাকাতি চক্রের মূল হোতাসহ 6 জন গ্রেফতার। 1,17,00,000 টাকা সহ অস্ত্র জব্দ। গ্যাসের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তে অর্থনীতিতে নেতিবাচক প্রভাবের আশঙ্কা শিল্প সংশ্লিষ্টদের। রপ্তানি বাণিজ্যে প্রভাব পড়তে পারে মত অর্থনীতিবিদদের। Moonlight, Best Picture. অস্কারের 89তম আসরে সেরা চলচ্চিত্র মুনলাইট। 6টি ক্যাটাগরিতে পুরস্কার পেল লা লা ল্যান্ড। সেরা বিদেশি ভাষার ছবি ইরানের দ্য সেলসম্যান। রাজধানীর ডেমরায় একটি জুতার কারখানায় আগুন লেগেছে। ঘণ্টাখানেক ধরে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। সেখানে আছেন রিপোর্টার সালাউদ্দিন সুমন। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুমন, সকাল 11:15টার দিকে যে আগুনের সূত্রপাত ডেমরার এই বাটার কারখানায়, সেটি কিন্তু এখনো নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা। এখানে জানিয়ে রাখি যে মোট 11টি ইউনিট কাজ করছে ফায়ার সার্ভিসে। তারা কিন্তু অবিরাম চেষ্টা করে যাচ্ছেন এই আগুনটি নিয়ন্ত্রণে নিয়ে আসার। তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা যেটি বলছেন এবং এলাকাবাসী প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তারা যেটি বলছেন যে আসলে শুরুতে যে আগুনের লেলিহান শিখা ছিল, যে দাউ দাউ করে জ্বলছিল, সেই জায়গা থেকে অনেকটাই কমে গেছে। আগুনের যে অবস্থা ছিল সেটি কিন্তু অনেকটাই কমে এসেছে, কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। এই মুহূর্তে কিন্তু এই কারখানার ভেতরে প্রবেশ করেছে কয়েকটি ইউনিট। তারা ভেতর থেকে আগুন নেভানোর চেষ্টা করছে, অর্থাৎ শুরুর পর থেকেই কিন্তু এই ভিতরে ঢোকার প্রচেষ্টা চালাচ্ছিলেন তারা। আসলে বাইরে থেকে যে পানি নিক্ষেপ করা হচ্ছিল তাতে কতটা আগুন নিয়ন্ত্রণে আসছিল সে বিষয়টি নিয়ে সন্দিহান ছিল অনেকেই। এখন কিন্তু ভিতরে প্রবেশ করার কারণে আগুন খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আসছে। বলা যায় যে এই কারখানার প্রবেশ যে সম্মুখ ভাগ রয়েছে সেই সম্মুখ ভাগে আগুন অনেকটাই এখন নিয়ন্ত্রণে। তবে পেছনের দিকে আগুন এখনো জ্বলছে, সেটি ধোঁয়া দেখে বোঝা যাচ্ছে। তবে সামনের দিকেও কিছুক্ষণ আগেও অনেক ধোঁয়া বের হচ্ছিল, সেই ধোঁয়া কিন্তু আপাতত বন্ধ হয়েছে এবং এই সামনের দিক দিয়ে 3-4টি ইউনিট ভিতরে প্রবেশ করে আগুন নেভানোর চেষ্টা করছেন। এই ভেতরে প্রবেশ করার আগ পর্যন্ত কিন্তু আগুন অনেক বেশি ছিল এবং এখানে ধোঁয়ার পরিমাণও অনেক বেশি ছিল। এলাকাবাসী এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তা যারা রয়েছেন তারা এই প্রত্যক্ষদর্শী এবং এই কারখানার কর্মচারীদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা কিন্তু বলছেন এখানে এখন পর্যন্ত কোনো হতাহতের কোনো ঘটনা ঘটেনি। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে কারখানার যিনি মালিক এখানকার, তিনি এসেছেন, তিনি কারখানার আশপাশে ঘোরাঘুরি করছেন। তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তিনি পরে কথা বলবেন বলে
জানিয়েছেন। ক্ষয়ক্ষতির বিষয়ে বিশেষ করে জানতে চেয়েছিলাম তার কাছে। তিনি বলেছেন এই মুহূর্তে তিনি বিষয়ে কিছু বলতে পারছেন না। ঘটনা নিয়ন্ত্রণে আসার পর তিনি গণমাধ্যমের সামনে কথা বলবেন। আমরা ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের যারা রয়েছেন তাদের সঙ্গে জানতে চেয়েছিলাম ক্ষয়ক্ষতির বিষয়ে, তারাও কিন্তু এখন পর্যন্ত সেটি জানাতে পারেননি। তারাও বলেছেন যে এই বিষয়ে তারা পরে বলবেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আগুনের যে সূত্রপাত, এই সূত্রপাত নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের কথা হচ্ছে। কেউ বলছেন যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে, আবার কেউ বলছেন বিড়ি সিগারেটের আগুন থেকেও এই আগুনের সূত্রপাত হতে পারে, এই ধরনের তথ্য দিচ্ছেন। কিন্তু এখন পর্যন্ত নিশ্চিতভাবেই কেউ কিন্তু কিছু বলতে পারছে না। পাশাপাশি কিছুক্ষণ আগে একজন এখানকার যে রয়েছেন, এখানকার কর্মচারী যিনি রয়েছেন, তিনি অবশ্য বলছিলেন যে মেশিনে কাজ করার সময় যে ঘর্ষণ, এই ঘর্ষণ থেকে আগুনের স্ফুলিঙ্গ সৃষ্টি হয় এবং এই স্ফুলিঙ্গ থেকেই আগুনের সূত্রপাত হয়। তবে এক একজন এক এক ধরনের কথা বলছেন। এখন পর্যন্ত নিশ্চিতভাবে কিন্তু বলা হয়নি যে আসলে আগুনের সূত্রপাতের ঘটনা কি। এই তদন্তেও কিন্তু সেই বিষয়টি এখন পর্যন্ত পরিষ্কার হয়নি। তবে আমরা এখানে রয়েছি, আগুন নেভানোর চেষ্টা চলছে। আমি আগেই বলেছি যে 11টি ইউনিট এখানে আপ্রাণ চেষ্টা করছে এই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার। পাশাপাশি এলাকাবাসী এখানে রয়েছেন, তারাও কিন্তু এখানে এই আগুন নেভানোর কাজে সহায়তা করছেন এবং এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং সুশৃঙ্খল পরিস্থিতি বজায় রাখার জন্য পুলিশও এখানে কাজ করছে। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। আর আগুনের আরো আপডেট জানাতে আমরা এখানে থেকে যাচ্ছি। সবসময় আমরা এখান থেকে যতক্ষণ পর্যন্ত আগুন না নেভে ততক্ষণ পর্যন্ত এখান থেকে আমরা আগুনের সর্বশেষ খবর জানাবো। ডেমরায় একটি জুতার কারখানায় আগুন লেগেছে, সেখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে জানালেন সহকর্মী সালাউদ্দিন সুমন। ইসেন্ট অ্যালকো সহ 28টি কোম্পানির অ্যান্টিবায়োটিক, পেনিসিলিন ও ক্যান্সারের ওষুধ 72 ঘন্টার মধ্যে উৎপাদন ও বিপণন বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে এই আদেশের বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা আগামী 72 ঘন্টার মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন আদালত। জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর ও বিচারপতি আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেয়। রিটকারী আইনজীবী জানান, নিম্নমানের ওষুধ উৎপাদনের জন্যই এই 28টি ওষুধ কোম্পানির বিরুদ্ধে এই রিট আবেদন করেন। এদিকে 28টি কোম্পানির পেনিসিলিন, অ্যান্টিবায়োটিক এবং ক্যান্সার জাতীয় ওষুধ বন্ধে আদালতের দেয়া নির্দেশনাকে প্রশংসনীয় উদ্যোগ বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। তবে এই আদেশ বাস্তবায়নের জন্য ওষুধ প্রশাসন অধিদপ্তরের সক্রিয় ভূমিকার পাশাপাশি জনসচেতনতা তৈরিতে তাগিদ দিয়েছেন তারা। কথা হচ্ছে যে আদালত তো রায় দিতে পারেন, এখন আদালতের রায়কে কার্যকর করার দায়িত্ব হচ্ছে ওষুধ প্রশাসন অধিদপ্তরের। যে সমস্ত কোম্পানিগুলোকে চিহ্নিত করা হয়েছে, যে সমস্ত ওষুধকে উৎপাদন নিষিদ্ধ এবং বিপণন বন্ধ করার জন্য বলা হয়েছে, এগুলো কঠোর হস্তে ওষুধ প্রশাসন অধিদপ্তরের হস্তক্ষেপের মাধ্যমে এগুলোকে বন্ধ করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। কারণ এটা যত দেরি হবে তত বেশি এই সমস্ত কোম্পানির ওষুধগুলো বাজারে যাবে, বিপণন হবে এবং মানুষজনের হাতে চলে যাবে, মানুষজন সেটা ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হবে। সামুদ্রিক মৎস্য আইন 2017 এর খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের একথা জানান। সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী মৎস্য আইনটি বাংলায় নতুন করে প্রণয়নের পাশাপাশি 3টি ধারা সংযোজন করা হয়েছে বলেও জানান তিনি। এছাড়া বৈঠকে জাতীয় যুবনীতি 2017 এর খসড়া অনুমোদন দেওয়া হয়। যুবকদের মানব সম্পদে রূপান্তরিত করতে আইনে বেশ কয়েকটি ধারা সংযোজন করা হয়েছে। সামুদ্রিক মৎস্য আইন 2016 যেটা ছিল, বর্তমান 2017 এর খসড়ার নীতিগত অনুমোদন। যেহেতু মহামান্য সুপ্রিম কোর্টের একটা নির্দেশনা আছে যে মার্শাল ল আমলে যে আইনগুলো জারি করা হয়েছে সেগুলো বাংলায় রূপান্তর করে নতুনভাবে আইনে পরিণত করার জন্য, সেই নির্দেশনার প্রেক্ষিতে এটাকে বাংলায় প্রণয়ন করা হয়েছে নতুন আইন হিসেবে। 3টি নতুন ধারা যুক্ত করা হয়েছে, 55, 57 এবং 58, এবং এখানে যে শাস্তির বিধান ছিল সেগুলোকে একটু বাড়ানো হয়েছে। পরিকল্পিতভাবে সিকিউরিটি কোম্পানিতে চাকরি নিয়ে গার্মেন্টস, ব্যাংক, স্বর্ণের দোকানে ডাকাতি করত তারা। গাজীপুরের কালিয়াকৈরে গার্মেন্টসে ডাকাতির ঘটনায় এই চক্রের মূল হোতা সহ 6 জনকে গ্রেফতার করেছে র্যাব। তাদের কাছ থেকে 1,17 লাখ টাকা, একটি অস্ত্র, 5 রাউন্ড গুলি, একটি ট্রাক উদ্ধার করা হয়। সকালে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, ব্যাপক অনুসন্ধানে এ চক্রকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে।
পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে ডাকাত দলের 2 সদস্য ছদ্মনামে চাকরি নেয় একটি সিকিউরিটি কোম্পানিতে। এরপর একদিনের মধ্যেই কালিয়াকৈরের নিট প্লাস গার্মেন্টসে নিরাপত্তা প্রহরীর চাকরি হয় তাদের। এরপরই গার্মেন্টসে শুরু হয় ডাকাতদের কার্যক্রম। খবর আসে কর্মীদের বেতন দেওয়ার জন্য মোটা অঙ্কের টাকা ভল্টে রাখা হবে। ডাকাত দলের সদস্যরা বাইরে থাকা বাকি সদস্যদের খবর দেয়। রাতে অন্য নিরাপত্তা প্রহরীদের অজ্ঞান করে ভল্ট ভেঙে লুটে নেয় 3,41,00,000 টাকা। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব জানায় এই চক্রটি ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে বিভিন্ন সিকিউরিটি কোম্পানিতে চাকরি নিয়ে বেশ কয়েক বছর ধরে ডাকাতি করে আসছে। 5 জন সক্রিয়ভাবে ওই 2 জন সিকিউরিটি সহ, যেটা মাহবুব এবং ফারুক সহ বাকি যে 3 জন, তারা ওই সময় ভিতরে প্রবেশ করেছে, ভল্ট ভেঙেছে, টাকা পয়সা নিজেদের মধ্যে ভাগাভাগি করেছে এবং ব্যাগে করে, এই ব্যাগগুলিও আছে, ব্যাগে করে ওই স্থান ত্যাগ করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে বলেও জানায় র্যাব। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। যৌতুক না পেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিফাতকে আত্মহত্যার প্ররোচনা দেয়ায় স্বামীকে 10 বছরের সশ্রম কারাদণ্ড, 3 জনকে খালাস। প্রশাসনের সঙ্গে বৈঠকের পর খুলনা বিভাগের 10 জেলায় ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে খুলনা বিভাগীয় শ্রমিক ফেডারেশন। দুপুরে শ্রমিক নেতাদের সাথে অতিরিক্ত বিভাগীয় কমিশনার ফারুক হোসেন ও পুলিশ কর্মকর্তারা বৈঠক করেন। প্রায় 1 ঘণ্টা বৈঠক করার পর শ্রমিক নেতাদের পক্ষ থেকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা আসে। তারা জানান, খুলনার অভ্যন্তরীণ রুটে এখন থেকেই যানবাহন চলাচল শুরু হবে, আর দূরপাল্লার বাস সন্ধ্যা 7টায় ছেড়ে যাবে। এদিকে গত 2 দিন ধরে ধর্মঘটের কারণে দুর্ভোগে পড়েন দূর দূরান্তের অসংখ্য যাত্রী। 3 হুইলার যানে কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে যাতায়াত করেন তারা। অন্যদিকে ধর্মঘটের জন্য সাতক্ষীরার ভোমরা বন্দরে কোটি কোটি টাকার আমদানিকৃত কাঁচামাল আটকা পড়ে আছে। অন্যায়ভাবে ধর্মঘটের ডাক দেয়ায় ক্ষোভ জানান যাত্রী ও ব্যবসায়ীরা। সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনির সহ 5 জন নিহতের ঘটনায় মামলার রায়ে বাস চালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পর ধর্মঘটের ডাক দেয় খুলনা বিভাগীয় শ্রমিক ফেডারেশন। একজন ব্যক্তিকে কেন্দ্র করে যে সারা দেশের মানুষকে জিম্মি করা, এটা আসলে আমরা মানে সাধারণ জনগণের আমরা মেনে নিতে পারি না। যারা প্রতিদিন কর্মস্থলে যাচ্ছে এবং অনেক দূরে যাচ্ছে, তাদের প্রচন্ড সমস্যা হচ্ছে। পেঁয়াজ, আদা, রসুন এগুলোর ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। আমরা এই অভ্যন্তরীণ রুটগুলোকে এখনই মিটিং এর পরে যে আমরা ধর্মঘটটা প্রত্যাহার করে নিচ্ছি। বিস্তারিত আলোচনা করে তারা সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের খুলনা বিভাগের যে পরিবহন ধর্মঘট আছে তারা তাৎক্ষণিকভাবে এখনই প্রত্যাহার করে নিলেন। আছে স্টপেজ, রয়েছে ট্রাফিক নির্দেশনাও। তবু আইন না মেনে রাজধানীর রাস্তায় চলতে চলতেই বাস থামিয়ে যাত্রী ওঠানামার দৃশ্য প্রতিদিনের। এতে বেড়েই চলেছে যানজট, নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে ট্রাফিক ব্যবস্থা। এজন্য পরিবহন শ্রমিকরা যতটা দায়ী, ততটা যাত্রীরাও। তবে তা মানতে নারাজ দুপক্ষই। বিশ্লেষকরা বলছেন, আইন থাকার পরেও তা না মানা অপরিকল্পিত ট্রাফিক ব্যবস্থার প্রমাণ। আর অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস ট্রাফিক বিভাগের। প্রিন্স আরেফিনের ক্যামেরায় আরও জানাচ্ছেন আহমেদ সালেহীন। দণ্ডের বিধান রেখে বড় অক্ষরে নিজ ভাষা বাংলায় লেখা আছে বাস থামানো নিষেধ। তবুও থামছে গাড়ি, জটলা বেঁধেছে তীর্থের কাকের মতো দাঁড়িয়ে থাকা যাত্রীদের ভিড়। ঠিক তার পেছনের দৃশ্য সেই সব যাত্রী বা বাস চালকের দৃষ্টির বাইরে থাকলেও বিশৃঙ্খলার পাশাপাশি তৈরি হচ্ছে তীব্র যানজট। যাত্রীরা তাদের সুবিধার্থে বাসে ওঠার জন্য দাঁড়িয়ে যাচ্ছেন যেখানে সেখানে, আর সেই সুযোগে নিজেদের আখের গুছাচ্ছে অসাধু পরিবহন শ্রমিকরা। এক্ষেত্রে দোষারোপের পাশাপাশি যুক্তি নিজেদের পক্ষে নিতেও কার্পণ্য করেনি একে অপরে। দেখা যাচ্ছে বাস থামবে না, দাঁড়ালে দণ্ড। অ্যাকচুয়ালি আমি যদি ওখানে দাঁড়াই তাহলে বাসটা আমি ওখান থেকে গাড়িতে উঠতে পারবো না, এই জন্য এখানে দাঁড়াইছি। এখানে সবাই দাঁড়িয়ে আছে তাই আমিও দাঁড়িয়ে আছি বাসের জন্য। আমি যদি ওখান থেকে উঠতে চাই তাহলে দেখা যাবে যে এখান থেকে আমি আর উঠতেই পারবো না ওখান থেকে, কারণ হচ্ছে আগে থেকে যাত্রী ভরে ফেলে। যাত্রীরা সামনে যেতে চায় না, তাদের 2 পা হাঁটতে কষ্ট হয়। নির্দেশনা কিংবা আইনের বিধান থাকলেও কেন তা মানা হচ্ছে না সে বিষয়ে নিজ অভিজ্ঞতা তুলে ধরেন একজন ট্রাফিক কর্মকর্তা। শাহবাগ থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত তেমন সুনির্দিষ্ট বাস স্ট্যান্ড দেখা যায় না বা নাই, যে কারণে মানুষ তার গন্তব্যে যাওয়ার জন্য বিভিন্ন জায়গায় যত্রতত্র দাঁড়িয়ে যায়। বারবার উদ্যোগ নিয়েও পরিস্থিতি স্বাভাবিক করতে না পারায় ট্রাফিক বিভাগকে দোষারোপের পাশাপাশি পুরো ব্যবস্থাকে পরিকল্পিত নিয়মের মধ্যে আনার পরামর্শ দিয়েছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। কমপ্লিট সিস্টেমটাই একটা অনিয়মে চলছে, এটাকে নিয়মে আনা দরকার। কিছু বললেই যে আমাদের
সামর্থ্য নাই, কিন্তু যেটুকু আছে রিসোর্স সেইটুকু কাজে লাগায় আমরা যদি নিয়মের মধ্যে আনতে পারি তাহলে আমরা আশা করি এই সার্ভিসগুলো অবশ্যই ভালো হবে। শৃঙ্খলা ফেরাতে আইন প্রয়োগের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নের কথা জানান বিভাগটির অতিরিক্ত কমিশনার। আসলে আমাদেরকে সিস্টেম ডেভেলপ করতে হবে। সিস্টেম ডেভেলপমেন্টের মাধ্যমে কিন্তু অনেক সমস্যা সমাধান করা সম্ভব। বাস স্টপেজ কোথায় কোথায় করা যায় এটা একটা তালিকা আমরা দিয়েছি। এই বাস স্টপেজ ছাড়া যদি বাস দাঁড়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থাটা আরো বেশি কঠোর করতে পারবো। ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকায় নতুন করে বাস স্টপেজ নির্ধারণের কাজ প্রায় শেষ বলে জানিয়েছেন এই কর্মকর্তা। সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে আছে আইন, রয়েছে তার প্রয়োগও, কিন্তু তা মানছে না খোদ সাধারণ মানুষই। ফলে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে স্বাভাবিক যান চলাচল। বিশ্লেষকরা মনে করছেন জনগণের সচেতনতার পাশাপাশি পরিকল্পিতভাবে ট্রাফিক ব্যবস্থাপনা সাজানো গেলেই কেবল সড়কের দুর্ভোগ কমানো সম্ভব। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলার রায় ঘোষণা হবে কাল। হত্যাকাণ্ডের 17 মাস পর বিচারের 60 কার্যদিবস শেষে এই রায় ঘোষিত হতে যাচ্ছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন তারা সন্দেহাতীতভাবে আসামিদের অপরাধ প্রমাণ করতে পেরেছেন, তাই সর্বোচ্চ সাজা আশা করছেন। শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মানিক সরকার। 2015 সালের 3 অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার আলুটারি গ্রামে নিজ খামারে যাওয়ার পথে জাপানি নাগরিক কুনিও হোশিকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনার পরপরই আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস হত্যার দায় স্বীকার করে। ঢাকায় গুলশানে ইতালির নাগরিক তাভেলা সিজার হত্যার 5 দিনের মাথায় একই কায়দায় জাপানি নাগরিক কুনিও হোশিকে হত্যার ঘটনায় আলোড়ন সৃষ্টি হয় দেশে ও বিদেশে। হত্যার দিনই কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেন। দীর্ঘ 9 মাস তদন্তের পর 2016 সালের 3 জুলাই রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে 8 জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। বিশেষ জজ আদালতে মামলাটি স্থানান্তরের পর 2016 সালের 15 নভেম্বর শুরু হয় বিচার কাজ। এই মামলায় 8 আসামির মধ্যে 5 আসামি কারাগারে রয়েছে। বাকি 3 জনের মধ্যে 2 জন বিভিন্ন সময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে, আর অপর একজন এখনো পলাতক। আমরা রাষ্ট্রপক্ষ সাক্ষ্য প্রমাণ কাগজপত্রাদি সহ বিজ্ঞ উচ্চ আদালতের সিদ্ধান্ত সমূহ উপস্থাপন করা হয়েছে। আমরা বিশ্বাস করি এই মোকদ্দমায় সকল আসামি সর্বোচ্চ শাস্তি বিজ্ঞ আদালত দেবেন। এই মামলায় 2 জন সাক্ষী ছিল দেখা সাক্ষী, যারা ঘাতকদের সেখানে ডকে শনাক্ত করতে পারছেন। আমরা সন্দেহাতীতভাবে এই মামলা আসামিদের বিরুদ্ধে প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং আমরা আশা করছি এই মামলায় একটা দৃষ্টান্তমূলক শাস্তি আসামিরা পাবে। এদিকে নির্ঝঞ্ঝাট এই মানুষটির হত্যাকারীদের সর্বোচ্চ বিচার দাবি করেছেন গ্রামবাসী। সে এইভাবে নৃশংসভাবে হত্যা হয়েছে, এর একটা সুষ্ঠু বিচার হওয়া উচিত। যে গুলি করছে তার যেন ফাঁসি হয়, এমন শাস্তি দেওয়া যাতে আর কেউ এরকম দুঃসাহস না দেখায়। 2011 সাল থেকে রংপুরে যাতায়াত শুরু করলেও 2015 সালের মে মাস থেকে স্থায়ীভাবে রংপুরের মুন্সিপাড়ায় বসবাস শুরু করেন জাপানি নাগরিক কুনিও হোশি। এরপর নতুন জাতের ঘাস নিয়ে গবেষণার জন্য আলুটারি গ্রামে একটি খামার গড়ে তোলেন। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। ইচ্ছে হলেই ঘর থেকে দুপা ফেলে খোলা আকাশ দেখা, অথবা মনের ইচ্ছায় পৃথিবীর বুকে মুক্ত বিচরণ, এই তো জীবনের স্বাধীনতা। কিন্তু এই স্বাধীনতা পান না অনেকেই, বিশেষ করে বন্দিশালায় যাদের বসবাস। বাধা ধরা জীবনই তাদের নিত্যসঙ্গী। কারাগারের জীবনটা কেমন হয়, কেমন করে কাটে সেখানকার বাসিন্দাদের সারাদিন। উঁচু দেয়ালে ঘেরা ওই জীবনযাপন নিয়ে বাইরের মানুষের কৌতূহল রয়ে যায়। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় জেল জীবনের প্রতিচ্ছবি তুলে ধরেছেন মাহমুদ রাকিব। 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন 2য় পর্ব। তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়, দুঃখের দহন করুণ রোদনে তিলে তিলে তার ভয়। তিল তিল করে ক্ষয়ে যাওয়া জীবনের গল্প রোজ হাওয়ায় মিলিয়ে যায় এখানে, যেখানে জীবন মানেই 4 দেয়াল আর স্বপ্ন মানে দেয়ালের বাইরের পৃথিবীতে ফেরা। এ হলো অপরাধের বিনিময়ে পাওয়া জেলবন্দি জীবন। শাস্তি, অনুতাপ, প্রায়শ্চিত্ত, সংশোধন অথবা বোবাকান্নার মিছিলে ভরা তাদের এক একটি মুহূর্ত। আমরা আমাদের বাপ মা ভাই বোন প্রত্যেকের কাছ থেকে কিন্তু অনেক দূরে আছি।
সেখানে একটু গান বাজনা করি, মনটা একটু প্রফুল্ল থাকে। আমাদের মনের কষ্টকে ভুলে থাকার জন্য আমরা গান পরিবেশন করিনি। সেখানে অনুতপ্তের কথা আছে, সেখানে একটা সুন্দর ভবিষ্যতের কথা আছে। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার আর 10টা কারাগারের মতো এখানে বন্দীদের জীবন নির্দিষ্ট ছকে বাঁধা। সকালে লকআপ থেকে বের হওয়ার সুযোগ পায় বন্দীরা। জেল জীবন তো আর আয়েশ করার জায়গা নয়, সে কথা মেনে নিয়েই স্বল্প পরিসরে চলে গোসল ও ব্যক্তিগত কাজকর্ম। এরপর আগ্রহীদের গন্তব্য কারা লাইব্রেরি। তবে রোজ একই রকম বই পড়তে পড়তে স্বাদবিহীন হয়ে ওঠে অবসরের সময়টুকু। কোনো কাজ নেই তো জেলখানায়, তাই এখানে বসে বসে সময় কাটায়, বই পড়াশোনা করি। বাংলাদেশের ইতিহাস সম্পর্কে আরো ভালো কিছু বই থাকলে তো ভালো হতো আর। প্রায় একই সময় রন্ধনশালায় ব্যস্ত হয়ে ওঠে সশ্রম কারাদণ্ডপ্রাপ্তদের একাংশ। অপরিচ্ছন্ন পরিবেশ ও নামমাত্র তেল মশলাই রান্নার নিত্যসঙ্গী। তারপর শুরু ওয়ার্ড ভিত্তিক খাবার বিতরণ। দুপুরে ভাত দে, তরকারি দে, সবজি ডাল দে, আর বিকেলের জন্য আবার ভাত দে, সবজি দে। পাশের কেস টেবিলে কারারক্ষীরা তখন নতুনদের ভাগ করে দেওয়ার পাশাপাশি অভ্যন্তরীণ বিচার কাজ সম্পন্ন করেন। বন্দীদেরকে বিভিন্ন ওয়ার্ডে বর্ণ করে দেওয়া হয় থাকার ব্যবস্থা। মারামারি করে বন্দীরা জেলা সাহেব ওটা লিপিবদ্ধ করেন, ওটা বিচার সাহেব সম্পাদন করেন। কারাগারের ভিতর সকল নির্দেশনাই দেওয়া হয় ঘন্টা বাজিয়ে। ঠিক দুপুর 12টায় ঘন্টা বাজার পরপরই বাইরে থাকা বন্দীরা নিজ নিজ ওয়ার্ডে ফিরে যান এবং সেখানে বন্দীদের উপস্থিতি নিশ্চিত করার জন্য কারারক্ষীরা প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গণনা করেন, যাকে এই জেলখানার ভাষায় বলা হয় গুনতি। এবং এই গুনতি প্রতিদিন সূর্যোদয়ের পর, দুপুরে এবং সূর্যাস্তের ঠিক পূর্ব মুহূর্তে মোট 3 বার করা হয়। গণনা শেষে দুপুরে খাওয়ার পর বন্দীরা বেরিয়ে পড়ে খেলাধুলায়। মূলত ক্লান্তিকর বাধা জীবন ভুলে থাকার সময় এটুকুই। বাড়ির যে দুশ্চিন্তাটা, যে একটু খেলাধুলা করলে, একটু এনজয় করলে ওই দিক থেকে মুক্তি পাওয়া যায়। খাওয়ার পরে আমরা একটু টিভি দেখি, টিভির অনুষ্ঠান একটু দেখি, নাটক। জঙ্গি ও ফাঁসির দণ্ডপ্রাপ্তদের অবশ্য এসব খোলা জায়গায় আসার সুযোগ নেই। জঙ্গিদের মধ্যে থেকে যে বিভিন্ন গ্রুপ আছে, সেই গ্রুপগুলোকে আমরা আলাদা করে রাখি। রুটিনে বাধা দিন শেষে ফের কারা প্রকোষ্ঠে, যেখানে ফিরতে চায় না কেউই। তবুও নিয়তিকে মেনে নিয়ে কোনো একদিন মুক্ত হবার স্বপ্ন বুনে যান কারাবন্দীরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, গাজীপুর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী ওয়াহিদা সিফাত হত্যা মামলায় তার স্বামী মোহাম্মদ আসিফকে 10 বছরের সশ্রম কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানা করেছেন আদালত। এছাড়া দোষ প্রমাণিত না হওয়ায় মামলার অপর 3 আসামিকে খালাস দেওয়া হয়েছে। দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাইদ আহমেদ আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। রায়ে আদালত সিফাতের আত্মহত্যার পেছনে তার স্বামী আসিফের প্ররোচনা দেয়াকে উল্লেখ করেন। খালাসপ্রাপ্ত আসামিদের মধ্যে সিফাতের শ্বশুর, শাশুড়ি ও মামলার ময়নাতদন্তকারী ডাক্তার রয়েছেন। 2015 সালের 29শে মার্চ সন্ধ্যায় রাজশাহী মহানগরের মহিষবাথান এলাকায় শ্বশুর বাড়িতে মৃত্যু হয় সিফাতের। এই মৃত্যুকে সিফাতের শ্বশুরবাড়ির লোকজন আত্মহত্যা দাবি করলেও ময়নাতদন্তে ডাক্তার তাতে হত্যার আলামত পান। তার শরীরে আঘাতের চিহ্নও পাওয়া যায় ময়নাতদন্তে। এই ঘটনায় ওই বছরের 2রা এপ্রিল রাজশাহীর রাজপাড়া থানায় হত্যা মামলা করেন নিহতের চাচা। পরবর্তীতে মামলাটি বিচারের জন্য ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। এই মামলায় 22 জন সাক্ষীকে বিজ্ঞ আদালতে উপস্থিত করে মামলাটির সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণ করতে সক্ষম হয়েছে বলে আমরা দাবি করি। পূর্ণাঙ্গ জাজমেন্ট বিশ্লেষণ করলে পরে বোঝা যাবে বিজ্ঞ আদালত কিভাবে তাদেরকে মত দিলেন বা কোন কারণে খালাস দিলেন। এই মামলায় যৌতুকের অপরাধ ব্যর্থ হওয়ার কারণে, এবং আমরা প্রথম থেকেই বলে আসছি যে এটা একটা ন্যাচারাল সুইসাইড করার আগে এখানে একটা আপনার একটা সুইসাইড নোট দিয়ে গিয়েছিল, সেগুলো আমরা আদালতে উপস্থাপন করার চেষ্টা করেছি। এই সাজাটা আমরা গ্রহণ করতে পারিনি, এই জন্য আমরা অসন্তুষ্ট এবং এই জন্য আমরা উচ্চ আদালতে আপিল দায়ের করব। বিদ্যুৎ, সার উৎপাদন সহ সব ধরনের শিল্প আর বাণিজ্যিক সংযোগে গ্যাসের দাম বাড়িয়েছে সরকার। এতে দেশের সার্বিক অর্থনীতির উপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে উল্লেখ করে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন শিল্প সংশ্লিষ্টরা। আর অর্থনীতিবিদরা মনে করছেন, আচমকা দাম না বাড়িয়ে আলাপ আলোচনার মাধ্যমে সময় নিয়ে সিদ্ধান্ত নেওয়া যেত। এই মূল্য বাড়ানোর ফলে বৈশ্বিক প্রেক্ষাপটে রফতানি বাণিজ্যে বাংলাদেশ পিছিয়ে পড়তে পারে বলেও মনে করছেন তারা। আরও জানাচ্ছেন জুবায়ের ফয়সাল। 2015 সালের আগস্টে গ্যাসের দাম গড়ে 26.29% বাড়িয়েছিল সরকার। নতুন করে আবারও দাম বাড়ানোর জন্য 2016 সালের শেষ দিকে রাষ্ট্রায়ত্ত বিভিন্ন বিতরণ কোম্পানির প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গণশুনানি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
এরই ধারাবাহিকতায় গেল সপ্তাহে আসে নতুন ঘোষণা। আসছে মার্চে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে প্রতি ঘনমিটার গ্যাসের দাম প্রথম ধাপে 2 টাকা 82 পয়সা আর জুনে দ্বিতীয় ধাপে হবে 3 টাকা 16 পয়সা। একইভাবে 15.13% বেড়ে শিল্প খাতে ব্যবহৃত গ্যাসের দাম জুন থেকে প্রতি ঘনমিটার দাঁড়াবে 7 টাকা 76 পয়সা। বাণিজ্যিক সংযোগের ক্ষেত্রে 11 টাকা 35 পয়সা ঘনমিটারের গ্যাস জুন থেকে নিতে হবে 17 টাকা 4 পয়সা দরে। শিল্প উদ্যোক্তারা বলছেন, সরকারের এমন সিদ্ধান্তে একদিকে বাড়বে পণ্য উৎপাদন খরচ, বাধাগ্রস্ত হবে রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন। অব্যাহতভাবে পোশাকের দরপতন হচ্ছে, আমরা একটা কঠিন সময় পার করছি। এই সময় আমরা যে $50 বিলিয়ন টার্গেট নিয়েছি, সেখানে যদি আমাদের আনইন্টারাপ্টেড পাওয়ার এন্ড গ্যাস সাপ্লাই না থাকে, তাহলে আমরা সেই লক্ষ্য পৌঁছানো আমাদের জন্য অসম্ভব হবে। কস্টিং কমানোর জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করি। প্রতি বছর যদি এইভাবে গ্যাসের দাম বাড়ানো হয়, তাহলে তো আমরা ইন্ডাস্ট্রি কিভাবে গ্রোথ করব। বৈশ্বিক বাণিজ্য প্রেক্ষাপট বিবেচনায় এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোই রফতানি বাণিজ্য হুমকির মুখে পড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরাও। এই ধরনের আচমকা ঘোষণাই আমি বলবো, কারণ এই মুহূর্তে গ্যাসের দাম বৃদ্ধিটা আসলে আমি মনে করছি শিল্প খাতের জন্য খুব শুভ হচ্ছে না। উৎপাদন খরচ বাড়লে সেই পণ্যটা যদি স্থানীয় বাজারে বিক্রি হয়, তাহলে স্থানীয় বাজারে জিনিসটার দাম বৃদ্ধির একটা প্রবণতা দেখা যাবে। আর এই পণ্যটি যদি রপ্তানি পণ্য হয়, তাহলে আমাদের যে ইন্টারন্যাশনাল কম্পিটিটিভনেস, অর্থাৎ আমাদের যে প্রতিযোগিতা সক্ষমতা, সেখানে একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। শিল্পের স্বার্থেই ভবিষ্যতে যে কোনো ধরনের সেবা মূল্য বৃদ্ধির ক্ষেত্রে পর্যাপ্ত সময় নিয়ে সিদ্ধান্ত বাস্তবায়নেও সরকারের প্রতি পরামর্শ তাদের। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। প্রায় 1 মাসের শ্রীলঙ্কা সফরের জন্য ঢাকা ছেড়েছে বাংলাদেশ। শততম টেস্টকে সামনে রেখে দারুণ রোমাঞ্চিত টাইগাররা ব্যক্তিগত পারফরমেন্সের ক্ষেত্রেও ভালো করার প্রত্যয়। 100তম টেস্ট ম্যাচ যদি খেলার সৌভাগ্য হয়, আসলে ভালো করার চেষ্টা করব এবং যেন স্মরণীয় হয়ে থাকে এরকম কিছু করার চেষ্টা করব। আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও নৌকা ও ধানের শীষের প্রার্থী নিশ্চিত হওয়ায় ভোটের হাওয়া বইতে শুরু করেছে কুমিল্লা সিটি কর্পোরেশনে। ভোটাররা এখন হিসেব করছেন পরিবর্তন কিংবা ধারাবাহিকতার। অন্যদিকে জয়ের ব্যাপারে আশাবাদী প্রার্থীরাও। আশরাফুল ইসলামের ক্যামেরায় রাশেদ লিমনের রিপোর্ট। শুরু হয়নি আনুষ্ঠানিক প্রচারণা, তবু নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে কুমিল্লা মহানগর জুড়ে। 5 বছরের প্রত্যাশা আর প্রাপ্তির হিসেব খুলে বসেছেন ভোটাররা। গত বছরে নগরের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে কেউ কেউ ভরসা রাখতে চান সদ্য বিদায়ী মেয়রের উপর। বর্তমান নগর পিতা যেভাবে উন্নয়ন করেছিল সদ্য বিদায়ী, সেভাবে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে ওনাকে নির্বাচিত করলে কুমিল্লার জন্য ভালো হবে। নিরপেক্ষ ভোট হলে উনি যদি জয়যুক্ত হয়, তাহলে অন্যান্য ধারাবাহিকতা রক্ষা হবে। অনেকে আবার চাইছেন পরিবর্তন। যারা বিগত দিনে ছিলেন তারা তো আসলে সেটা প্রমাণে ব্যর্থ হয়েছেন। স্বাভাবিক কারণে আমরা আশা করব যে এমন ব্যক্তিকে আশা করব যিনি আমাদেরকে পরিকল্পিত নগরী উপহার দিবেন। সরকার আওয়ামী লীগ, সংসদ আওয়ামী লীগ এবং যেটুকু চেয়ারম্যান সবগুলো আওয়ামী লীগের আছে, যেন আমাদের আওয়ামী লীগের উন্নয়নের কাজের কোনো বিঘ্ন ঘটবে না। এদিকে এরই মধ্যে দলীয় মনোনয়ন চূড়ান্ত হওয়া নৌকা আর ধানের শীষের উভয় প্রার্থী আশাবাদী নিজেদের জয়ের ব্যাপারে। জনজুন মনে করে আমার চেষ্টাটা তারা আসলে তার কাছে লাগছে, হ্যাঁ উনি চেষ্টা করে রাস্তাবিদ কারাইতে করতেছে, বললে আমার ভোট দিব। আর যদি না, এটা সাক্ষ্য যেটা কিছু ঠিক না, আরো বেশি করা উচিত ছিল, আরো উন্নয়ন করা উচিত ছিল, তো দিবে না। গত 2000 সাল থেকেই তো সিটি কর্পোরেশন এবং পৌরসভার সাথে জড়িত আছি এবং আমি জানি কুমিল্লার সিটি কর্পোরেশনের এখন মূল যে সমস্যাগুলা, আমি আবার সেই জায়গাটা পুনরুদ্ধার করে কুমিল্লাতে আবার আওয়ামী লীগের মেয়র নির্বাচন, মানে মেয়রটা নেত্রীকে আমি উপহার দিতে পারবো। আসছে 15 মার্চ প্রতীক বরাদ্দের দিন থেকেই শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। 5 বছরে নিজেদের চাওয়া পাওয়ার হিসেব কষে নগরবাসী এখন ভাবছেন কাকে নির্বাচন করবেন তাদের পরবর্তী মেয়র হিসেবে। তারা বলছেন 30 মার্চের এই নির্বাচন সুষ্ঠু হলে ব্যালট বাক্সে তাদের প্রত্যাশার প্রতিফলন ঘটবে। রাশেদ লিমন, সময় সংবাদ, কুমিল্লা। বর্তমান নির্বাচন কমিশন আগের কমিশনের পদাঙ্ক অনুসরণ করছে বলেই স্থানীয় সরকার নির্বাচনে সহিংস ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই বর্তমান সরকারের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই বলেও মন্তব্য করেন তিনি। কাজী রকিবউদ্দিনের পদাঙ্ক অনুসরণ করে
বর্তমান সিইসি সহ নির্বাচন কমিশন নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে যে বড় বড় বুলি ঝাড়ছেন তা বাস্তবায়নের সম্পূর্ণ উল্টো চিত্রই দেশবাসী প্রত্যক্ষ করছে। নির্বাচন নিয়ে, নির্বাচনের পরিবেশ নিয়ে অনেক বড় বড় কথা শুনেছি নতুন যিনি সিইসি হলেন, কিন্তু সেই ট্র্যাডিশন সমানে চলছে। 21শে বইমেলায় সবচেয়ে বেশি প্রকাশিত হয় গল্প, কবিতা আর উপন্যাসের বই। তবে এর বাইরেও বিজ্ঞানপ্রেমী পাঠকরা খোঁজেন তাদের পছন্দসই বই। প্রতি বছরই এই বইগুলোর সংখ্যায় কম প্রকাশ হওয়ার অভিযোগ ক্রেতাদের। প্রকাশকরা বলছেন, মানসম্মত পাণ্ডুলিপি না পাওয়ায় চাহিদা থাকলেও বিজ্ঞান ভিত্তিক বই প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সাদিয়া আফরিনের রিপোর্ট। এই মহাবিশ্ব যেন কোনো পরমাণু দিয়ে তৈরি নয়, বরং তত্ত্বের আড়ালে এক একটি গল্প দিয়ে তৈরি কোনো মজার কাহিনী। অষ্টম শ্রেণীর রায়ান এই বইগুলোর মাধ্যমে মনোজগতে যেন ঘুরে আসেন নাম না জানা গ্রহ আর উপগ্রহে। মজার দ্বারা মনে হয়, সোজাও লাগে, কাহিনীর মতো, গল্পের মতো মনে হয়, ভালো লাগে। মোটামুটি সব স্টোরি আছে, কিন্তু এটা আরো বাড়লে আরো বেশি উপকৃত হয়। লেখক সংখ্যা খুব কম, এখন যদি লেখক সংখ্যা বাড়তো তাহলে আমরা বেশি বেশি বই পাইতাম, বাছাই করতে আমাদের সুবিধা হতো। বোর্ড বইয়ের সাথে এগুলো অনেকটা মিল হয়ে যাচ্ছে, আর আমাদের জন্য এগুলো পড়া অনেক ইজি হয়ে যাচ্ছে। বিজ্ঞানের যুগ, বিজ্ঞান তো পড়তেই হবে তাকে, প্রতি বছরে নিয়ে আসি। ওর আগ্রহ থেকে আমি আর একটু বেশি করি আর কি। স্ট্রিং থিওরি, টাইম ট্রাভেল, পৃথিবী আর মহাকাশ, পরমাণু ও মহাবিশ্ব, এক একটি বই যেন এক একটি ইতিহাস, যা পাঠকের কাছে রহস্যময় বিজ্ঞানের জট খুলে আরো সহজ আর আকর্ষণীয় করে তোলে বলে অভিমত লেখকদের। আর প্রকাশকরা বলছেন, মানসম্মত পাণ্ডুলিপি না পাওয়ায় সংখ্যায় কম এলেও প্রতি বছরই বাড়ছে এসব বইয়ের চাহিদা। বিজ্ঞানের বই পাঠক সবসময় আছে এবং বৃদ্ধি পাচ্ছে দিন দিন। তথ্য সমৃদ্ধ ভালো বই পেলে সেটা আমরা প্রকাশ করি এবং সেটা পাঠক খুব সদয় গ্রহণ করেন। স্কুলে যে সমস্ত বই থাকে সেই বইগুলি সবসময় তারা যে পড়ে মজা পায় সেরকম নাও হতে পারে, কিংবা স্কুলে যেটুকু বিজ্ঞান পড়ে ওইটুকু বিজ্ঞানে সে হয়তো সন্তুষ্ট না, তারা আরো জানার দরকার। একটা সময় ছিল যখন এই দেশে সবচেয়ে জনপ্রিয় বই ছিল রোমান্টিক প্রেমের উপন্যাস, এখন সবচেয়ে জনপ্রিয় বই হচ্ছে সায়েন্স ফিকশন, কিংবা সায়েন্সের বই, কিংবা ম্যাথের বই। আমাকে খুবই আনন্দ দেয়। পাঠ্যপুস্তকের বিষয়গুলোকে সহজ করে বিজ্ঞানের নানা রহস্যের জট খুলে লেখা এই বইগুলোর চাহিদা প্রতি বছরই বাড়ছে প্রাণের মেলায়। সাদিয়া আফরিন, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জে একটি তৈরি পোশাক কারখানায় আগুন লেগে পুড়ে গেছে মালামাল। সকাল 7:30টার দিকে সোনারগাঁওয়ের কাঁচপুর এলাকায় এই অগ্নিকাণ্ড হয়। ফায়ার সার্ভিস জানায়, সিনহা গ্রুপের ওপেক্স পোশাক কারখানার 12 তলায় হঠাৎ করেই আগুন লাগে। মুহূর্তে ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে যায় পুরো এলাকা। আশপাশে ছড়িয়ে পড়ে আগুনের শিখা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। আগুনে ফ্লোর অনেক বড় ফ্লোর, অর্ধেকটার মধ্যে আগুনটা সীমাবদ্ধ রেখে আমরা তিনমুখী কনসেন্ট্রেটেড ফায়ার ফাইটিং এ আমরা টেকনিকে ওটা আগুনটা নিয়ন্ত্রণ করে এখন ড্যাম্পিং এ আছে। সূত্রপাত এখন এটা বলা মুশকিল, যেটা মেশিন শাখা থেকে কোনো মেশিনের ওই লোকেশন থেকে আগুনের সূত্রপাত, যারা প্রথম যে প্রত্যক্ষদর্শী, এটা আসলে আমরা আগুন পুরাটা নির্বাপনের পরে এটা চেষ্টা করব, নাহলে তদন্ত করে এটা দেখবো। এটা জমকালো আয়োজনে আলো ঝলমলে পরিবেশে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হলো 89তম অস্কার অ্যাওয়ার্ড। এবারের আসরে 14টি বিভাগে মনোনয়ন পেয়ে সেরা পরিচালক ও সেরা অভিনেত্রী সহ 6টি বিভাগে পুরস্কার বাগিয়ে নিয়েছে মিউজিক্যাল সিনেমা লা লা ল্যান্ড। আর শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার জিতেছে মুনলাইট। সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ক্যাসে অ্যাফ্লেক। সেরা অভিনেত্রী হয়েছেন এমা স্টোন। রোববার লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার যেন পরিণত হয় তারকাদের মিলন মেলায়। জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ অস্কার অ্যাওয়ার্ড 2017। প্রাণবন্ত উপস্থাপনায় এবারের অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দর্শক মাতিয়ে রাখেন সঞ্চালক জিমি কিমেল। এবারের আসরে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার জিতেছে মুনলাইট। তবে এর আগে অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে বিপত্তি। শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে ভুলক্রমে ঘোষণা করা হয় লা লা ল্যান্ডের নাম। আমি বলছি কি হয়েছিল। যখন খামটি খুললাম তখন এতে ছিল এমা স্টোন, লা লা ল্যান্ড। এজন্য একটু অবাক হয়েছি, তবে আমি মোটেও এমন মজা করতে চাইনি। তবে অস্কার অ্যাওয়ার্ডের 14টি বিভাগে মনোনয়ন পেয়ে সেরা চিত্রনাট্য, সঙ্গীত সহ 6টি বিভাগে ছবিটি ছিনিয়ে নিয়েছে পুরস্কার।
শ্রেষ্ঠ পরিচালক হিসেবে পুরস্কার জিতেছেন এ চলচ্চিত্রের ড্যামিয়ান সাজেল। Emma Stone, La La Land. সেরা অভিনেত্রীর খেতাব অর্জন করেছেন এমা স্টোন। ম্যানচেস্টার বাই দ্য সি সিনেমায় অনবদ্য অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ক্যাসি অ্যাফ্লেক। Viola Davis. সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার গেছে ভিওলা ডেভিসের ঝুলিতে। প্রিন্সেস চলচ্চিত্রে অভিনয় করে এ সম্মান অর্জন করেন তিনি। মাহাশাল্লাহ আলী। মুনলাইট সিনেমায় অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার খেতাব অর্জন করেছেন মাহেরশালা আলী। মোয়ানা ও কুবো অ্যান্ড দ্য টু স্ট্রিংস সহ 4টি সিনেমাকে পেছনে ফেলে শ্রেষ্ঠ অ্যানিমেটেড ছবির পুরস্কার পেয়েছে জুটোপিয়া। ভিজুয়াল ইফেক্ট বিভাগে সেরা পুরস্কার জিতেছে দ্য জাঙ্গল বুক। 7 মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার প্রতিবাদে অস্কার বয়কট করা ইরানি নির্মাতা আসগার ফারহাদির সিনেমা দ্য সেলসম্যান জিতে নিয়েছে বিদেশি ভাষার সেরা সিনেমার পুরস্কার। এর আগে 2014 সালে দ্য সেপারেশন চলচ্চিত্রের জন্য প্রথমবার অস্কার জয় করেছিলেন তিনি। শিরিন আক্তার, সময় সংবাদ। নতুন করে মসুলের পশ্চিমাঞ্চলের আরও 2টি গ্রাম পুনর্দখলের দাবি করেছে ইরাকি সেনাবাহিনী। সামরিক বাহিনী জানায় আইএস জঙ্গিদের সঙ্গে তুমুল সংঘর্ষের পর রোববার তায়ারান ও মামুন নামে 2টি গ্রামের পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয় তারা। এদিকে যুদ্ধাঞ্চলে প্রায় 8 লাখ বেসামরিক নাগরিক আটকা পড়ে আছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি জানিয়েছে সংঘর্ষ থেমে গেলেও খাদ্য ও জ্বালানির সংকটের কারণে আটকে পড়াদের মধ্যে অন্তত অর্ধেক নাগরিক মসুল ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হবে। এরই মধ্যে শিশু ও নারীসহ হাজার হাজার বেসামরিক নাগরিক মসুল ছেড়ে শহরে দক্ষিণে অবস্থিত শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। প্রত্যক্ষদর্শীর বরাতে রয়টার্স জানিয়েছে ইরাকি সেনাবাহিনীর সঙ্গে আইএসের সংঘর্ষের সময় অনেকেই পালাতে গিয়ে প্রাণ হারিয়েছে। মসুল দখলের এই লড়াইয়ে এ পর্যন্ত 3000-এর বেশি আইএস জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে ইরাকি সেনাবাহিনী। এদিকে মসুলের উত্তরাঞ্চলের খাসফায় নতুন করে একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। গণকবরটিতে আইএসের হাতে নিহত নিরাপত্তা বাহিনীর সদস্য সহ প্রায় 4000 মরদেহ শনাক্ত করা হয়েছে। দেশের ক্রিকেট প্রসঙ্গ। স্বাগতিকদের বিপক্ষে 2টি টেস্ট, 3টি ওয়ানডে ও 2টি টি20 ম্যাচ খেলতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে আজ ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। দুপুরে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করে টাইগাররা। নিজেদের 100তম টেস্ট ম্যাচকে সামনে রেখে দারুণ রোমাঞ্চিত টাইগার ক্রিকেটাররা। 2013 সালের পর আবারও শ্রীলঙ্কা সফরে গিয়েছে বাংলাদেশ। এ সফর লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশ তাদের নিজেদের ক্রিকেট ইতিহাসের 100তম টেস্টের মাইলফলক স্পর্শ করবে। দলের তরুণ তারকা মেহেদী মিরাজ, সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বি সবাই নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে সবাই লঙ্কানদের মাটিতে শুধু ভালো খেলাই নয়, জয়ের লক্ষ্যের কথাও জানিয়েছেন। দলের অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে ব্যক্তিগতভাবে তারাও ভালো পারফর্ম করতে চান বলেই জানিয়েছেন সৌম্য, মিরাজ ও রাব্বিরা। আগামী 7ই মার্চ গল টেস্টের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শ্রীলঙ্কা সফর শুরু করবে টাইগাররা। চেষ্টা করবো স্মরণীয় রাখার জন্য, কারণ ইনশাআল্লাহ 100তম টেস্ট ম্যাচ যদি খেলার সৌভাগ্য হয় আসলে ভালো করার চেষ্টা করব এবং যেন স্মরণীয় হয়ে থাকে এরকম কিছু করার চেষ্টা করব। 101টা স্মৃতি হয়ে থাকবে যদি ভালো কিছু করতে থাকি, মানে করতে পারি। সো চেষ্টা করব সবাই মিলে, সবাই তো অবশ্যই হারার জন্য নামে না, তো একটা জেতার জন্য একটা টিমের যেটুকু দরকার হয় ওইটুকু সবাই মিলে করা। খুব তাড়াতাড়ি ভালো কিছু শিখে আরো ভালো পারফর্ম করার জন্য এবং যেসব ভুলগুলো ছিল ওই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে ভালো পারফর্ম করার জন্য। ব্যাটিংটা যা হচ্ছে মাশাআল্লাহ ভালো টিমের জন্য খেলছি, বোলিংটা আর একটু ভালো করতে হবে। দুপুরের সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর ডেমরায় একটি জুতার কারখানায় আগুন, প্রায় 3.5 ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে। ডিসেন্ট, অ্যামিকো সহ 28টি কোম্পানির ওষুধ 72 ঘন্টার মধ্যে উৎপাদন বিপণন বন্ধের নির্দেশ। বাস্তবায়নের জন্য ওষুধ প্রশাসনকে কঠোর হবার তাগিদ। পরিকল্পিতভাবে সিকিউরিটি কোম্পানিতে চাকরি নিয়ে গার্মেন্টস ব্যাংকে ডাকাতি চক্রের মূল হোতা সহ 6 জন গ্রেফতার। 1 কোটি 17 লাখ টাকা সহ অস্ত্র জব্দ।
গ্যাসের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তে অর্থনীতিতে নেতিবাচক প্রভাবের আশঙ্কা শিল্প সংশ্লিষ্টদের। রফতানি বাণিজ্যে প্রভাব পড়তে পারে মত অর্থনীতিবিদদের। Moonlight, Best Picture. অস্কারের 89তম আসরে সেরা চলচ্চিত্র মুনলাইট 6টি ক্যাটাগরিতে পুরস্কার পেল লা লা ল্যান্ড। সেরা বিদেশি ভাষার ছবি ইরানের দ্য সেলসম্যান। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গেই থাকুন সময়ের।